ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব তা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের মেজর বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে পাঠরত তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্যটি রয়েছে এটা আদি মধ্যযুগের একটি অন্যতম নিদর্শন। আমরা এই শ্রীকৃষ্ণ কীর্তন বিষয়টিকে কয়েকটি পার্টে আলোচনা করব। প্রথম আলোচনা করব নিদর্শন ও লেখক নিয়ে। নিদর্শন ও লেখক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাসের লেখা আদি মধ্যযুগের একটি সাহিত্য নিদর্শন। আবার বলছি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের একটি অন্যতম সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এবং লেখক হলো, অর্থাৎ যিনি রচনা করেছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি, তিনি হলেন বড়ু চণ্ডীদাস। এবারে আমরা আলোচনা করব আবিষ্কার, প্রকাশসাল, ও প্রকৃত নাম নিয়ে। তো ভালো করে খেয়াল করবে, যারা ছাত্রছাত্রী শুনছো তারা ভালো করে খেয়াল করবে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ। বানানটা একটু খেয়াল করবে, বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ, এই বানানটা খেয়াল করবে। বয়রস্যি দয় বয় লয় লয় ভ। বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ মহাশয় বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি আবিষ্কার করেছিলেন। আবার বলছি, বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ মহাশয় বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি আবিষ্কার করেছিলেন। তাহলে আমরা পেলাম আবিষ্কার। কবে আবিষ্কার করেছিলেন? 1909 খ্রিস্টাব্দে। 1909 খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি আবিষ্কার করেছিলেন এবং 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভের সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন নামে গ্রন্থাগারে পুঁথিটি প্রকাশিত হয়। আবারও বলছি, 1916 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভের সম্পাদনায়
বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থটি শ্রীকৃষ্ণ কীর্তন নামে গ্রন্থাগারে প্রকাশিত হয়। এবার প্রশ্ন হচ্ছে প্রকৃত নাম নিয়ে। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি যখন উদ্ধার করা হয়েছে তখন এই গ্রন্থটির প্রথম দিকের, মাঝের এবং শেষের কিছু পাতা নষ্ট হয়ে যাওয়ায় প্রকৃত নাম নিয়ে অনেক সংশয় রয়েছে। তবে গ্রন্থটির মাঝে একটি চিরকুট পাওয়া গিয়েছিল। চিরকুটে ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ, নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তার মানে গ্রন্থটি এর থেকে অনুমান করা হয় গ্রন্থটির প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তাহলে আমরা পেলাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নিদর্শন, তারপর পেলাম আমরা লেখককে, তারপর পেয়েছি আবিষ্কার কে, কবে, কোথা থেকে করেছিল, পেলাম কোথা থেকে প্রকাশিত হয়েছিল এবং গ্রন্থটির প্রকৃত নাম কি। আমরা ব্ল্যাকবোর্ডটা মুছে নিচ্ছি পরের স্টেপে যাওয়ার আগে। দেখে নাও ভালো করে। আমরা এবারে আলোচনা করব গ্রন্থটির কাব্য বৈশিষ্ট্য নিয়ে। গ্রন্থটির কাব্য বৈশিষ্ট্য অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির কাব্য বৈশিষ্ট্য কি। প্রাক চৈতন্য যুগের সবথেকে উল্লেখযোগ্য রাধাকৃষ্ণ লীলা বিষয়ক একটি প্রধান কাব্যই হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই কাব্যটি বাংলা সাহিত্যের একমাত্র কাহিনী কাব্য। এই সাহিত্যটি অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা সাহিত্যের একমাত্র কাহিনী কাব্য আমরা বলতে পারি। মানে বাংলা সাহিত্যের একমাত্র কাহিনী কাব্য আমরা বলতে পারি। প্রথম একমাত্র বাংলা কাহিনী কাব্য। এই কাব্যে মনে রাখতে হবে, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পয়ার ত্রিপদী ছন্দ ব্যবহার করা হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পয়ার ত্রিপদী ছন্দ ব্যবহার করা হয়েছিল। এই পয়ার ত্রিপদী ছন্দ বর্তমানেও কিন্তু আমরা ব্যবহার করি, অর্থাৎ বর্তমানেও এর ব্যবহার কিন্তু প্রচলিত রয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে ছন্দটি ব্যবহার করা হয়েছিল তার কিন্তু একটা অসামান্য গুরুত্ব কিন্তু রয়েছে। 3 নম্বর কাব্যমূল্যে আমরা কি বলতে পারি, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী বিভিন্ন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যেমন শ্রীমদ্ ভাগবত, হরিবংশ পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বিভিন্ন বিষয় থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী কিন্তু তুলে ধরা হয়েছে বা নেওয়া হয়েছে। অর্থাৎ এটি একটি অসামান্য নাট্যগীতি জাতীয় কাব্য। আমরা বলতে পারি শ্রীকৃষ্ণ কীর্তন একটি নাট্যগীতি জাতীয় কাব্য। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন হলো একটি নাট্যগীতি জাতীয় কাব্য এবং এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বরুচণ্ডীদাস অনেক প্রবাদ প্রবচন ব্যবহার করেছেন। এই গেল আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্য বৈশিষ্ট্য। তাহলে কাব্য বৈশিষ্ট্য আমরা কি কি পেলাম? বাংলা সাহিত্যের একমাত্র কাহিনী কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন। 2 নম্বর বলেছি পয়ার ত্রিপদী ছন্দ ব্যবহার করা হয়েছিল, যা আজও বর্তমানে ব্যবহার করা হয়। তারপর বিভিন্ন কাহিনী থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি তুলে ধরা হয়েছে। তারপর বলা হয়েছে এটি
নাট্যগীতি জাতীয় কাব্য। এছাড়াও বলা হয়েছে বরুচণ্ডী দাস এই শ্রীকৃষ্ণ কীর্তন যখন কাব্য রচনা করেছেন, এখানে প্রচুর প্রবাদ প্রবচনের ব্যবহার করেছেন। এবারে আমরা যাব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা সংক্রান্ত বিষয় নিয়ে বা ভাষাগত বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা বৈশিষ্ট্য। ভাষা বৈশিষ্ট্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মনে রাখতে হবে অকারটা আকার হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে অকার কি হয়েছে, আকার রূপে বিবেচিত হয়েছে বা বর্ণনা করা হয়েছে। যেমন ধরো আকারণ, আচেতন, এই দৃষ্টান্তগুলো আমরা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পেয়ে থাকি। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে অকারের জায়গায় কি হয়েছে, আকার ব্যবহার করা হয়েছে, 1 নম্বর। 2 নম্বর বলতে পারি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মহাপ্রাণ ধ্বনির একটা প্রবণতা ছিল। মহাপ্রাণ ধ্বনির প্রবণতা ছিল। মহাপ্রাণ ধ্বনির প্রবণতা ছিল। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দ্বিতীয় ভাষাগত বৈশিষ্ট্য যদি আমরা বলি, মহাপ্রাণ ধ্বনির প্রবণতা ছিল। যেমন কাহ্ন, তোমরা জানো কিনা জানি না, প্রতি বর্গের প্রথম এবং তৃতীয় যেমন অল্প প্রাণ বর্ণ, দ্বিতীয় এবং চতুর্থ যেমন মহাপ্রাণ বর্ণ, ঠিক তেমনই হ এটিও কিন্তু একটি মহাপ্রাণ বর্ণ। অর্থাৎ এই মহাপ্রাণ ধ্বনির প্রবণতা কিন্তু আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষাগত বৈশিষ্ট্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তারপর 3 নম্বর বলতে পারি আনুনাসিক স্বরধ্বনির প্রভাব ছিল। আনুনাসিক এর প্রভাব ছিল। আনুনাসিকের প্রভাব ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে, আনুনাসিকের কিন্তু যথেষ্ট প্রভাব ছিল। তারপরের নম্বরে চলে যাই, রস্যই দীর্ঘই, রস্য দীর্ঘ, এই যে হর্ষস্বর এবং দীর্ঘস্বরের কোনো প্রভেদ ছিল না। হর্ষস্বর এবং দীর্ঘস্বরের কোনো প্রভেদ ছিল না। তাহলে আমরা আবার বলছি অকার আকারের মতো উচ্চারিত হয়েছে 1। 2 নম্বর বলছি মহাপ্রাণ ধ্বনির প্রবণতা ছিল। 3 নম্বর বললাম আনুনাসিক স্বরধ্বনির প্রবণতা ছিল। 4 নম্বর বলেছি রস্যই দীর্ঘই বা রস্যৌ দীর্ঘৌ, এই যে হর্ষস্বর এবং দীর্ঘস্বরের কোনো প্রভেদ কিন্তু ছিল না। এরপরে আমরা যেটা বিষয়টা আলোচনা করব তা হলো এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কতগুলো খণ্ড ছিল, ভালো করে খেয়াল করবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা, তোমরা হয়তো জানো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 13টি খণ্ড ছিল। মোট 13টি খণ্ড ছিল। এই মোট 13টি খণ্ড কি কি? তোমরা অনেকেই 13টা খণ্ড মনে রাখতে পারো না। এটা মনে রাখার একটা আমি ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের বলছি। প্রথমে হচ্ছে জন্ম। জন্মখণ্ড, জন্মের পর লোকজনকে তাম্বুল খাওয়ানো হয়েছিল। তার মানে জন্মের পর হচ্ছে তাম্বুল খণ্ড, মানে তাম্বুল দান করা হয়েছিল। তাহলে জন্মের পর তাম্বুল, তাম্বুল কি করা হয়েছিল? দান করা হয়েছিল। তাহলে জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড। তারপর নৌকায় ভার বহন করা হয়েছিল। কোথায় কিসে ভার বহন করা হয়েছিল? নৌকায় ভার বহন করা হয়েছিল। তাহলে পেলাম জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড। এবার ছত্র ধারণ করা হয়েছিল বৃন্দাবনে।
ছত্র ধারণ করা হয়েছিল কোথায়? বৃন্দাবনে, তাহলে ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড। এবারে কালীয় দমন করা হয়েছিল যমুনাতে। কালীয় দমন করা হয়েছিল কোথায়? যমুনাতে। এবার যমুনা থেকে দেখো, জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড। যমুনা থেকে কি করা হয়েছিল? হার, বান, বংশী পেয়েছিল কে? রাধা, মানে রাধা বিরহ। তাহলে দেখো তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমরা এই যে 13টি খণ্ড পেয়েছি, কি করে মনে রাখবো? আমি আবার বলছি, একটু সহজ টেকনিক। জন্মের পর তাম্বুল দান করা হয়েছিল, নৌকায় ভার বহন করা হয়েছিল, ছত্র বৃন্দাবনে ধারণ করা হয়েছিল, কালীয় দমন যমুনায় করা হয়েছিল, এবং যমুনা থেকে হার, বান ও বংশী পেয়েছিল কে? রাধা। অর্থাৎ শেষ খণ্ডের নাম রাধা বিরহ। তাহলে মনে রাখতে হবে, শেষ খণ্ডের নাম, শেষ খণ্ড হচ্ছে রাধা বিরহ। শেষ খণ্ডের নাম রাধা বিরহ। তাহলে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 13টি খণ্ড পেয়েছি। আবার বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যাদের মেজর বাংলা রয়েছে তোমাদের নোটসে কিন্তু 13টি খণ্ডের নাম লিখতে হবে। তাহলে আবার বলছি, কি কি খণ্ড? জন্মের পর তাম্বুল দান করা হয়েছিল, তারপর জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড। তারপর নৌকায় ভার বহন করা হয়েছিল, নৌকাখণ্ড, ভারখণ্ড। ছত্র ধারণ করা হয়েছিল বৃন্দাবনে, তাহলে ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড। কালীয় দমন যমুনায় করা হয়েছিল, তাহলে কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড। আর যমুনা থেকে কি পেয়েছিল? হার, বান, বংশী পেয়েছিল কে? রাধা। অর্থাৎ শেষ খণ্ডের নাম রাধা বিরহ। এইগুলো আমাদের খণ্ড নিয়ে। এবারে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্য গুরুত্ব নিয়ে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্য গুরুত্ব নিয়ে আলোচনা করব। ভালো করে খেয়াল করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্য গুরুত্ব। 1909 সালে বসন্ত রঞ্জন রায়, এই বিধব বল্লভ, তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিন্তু আবিষ্কার করেছিলেন। এটি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা বলতে পারি যে চর্যাপদের পর থেকে তুর্কি আক্রমণ, এই যে চর্যাপদের পর থেকে তুর্কি আক্রমণের যে সময়কালটা, দীর্ঘ সময় কিন্তু একটা গ্যাপ ছিল, দীর্ঘ সময় একটা গ্যাপ ছিল, কোনো সাহিত্য নিদর্শন হয়নি। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যই কিন্তু এই যে মাঝখানের গ্যাপের মধ্যে একটা সেতু বন্ধন রচনা করেছিল, সেতু বন্ধন রচনা করেছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চর্যাপদের পর, অর্থাৎ প্রাক চৈতন্য যুগে তুর্কি আক্রমণের পর দীর্ঘ সময় বাংলায় যে একটা অরাজকতা চলেছিল, সেই অরাজকতায় কোনো সাহিত্য সৃষ্টি হয়নি। আমরা সেই সময়কালটাকে বন্ধা যুগ বলি বা অন্ধকারাচ্ছন্ন যুগ বলি। এই অন্ধকার যুগের যে অবসান যার হাত ধরে হয়েছিল, সেটিই হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। অর্থাৎ আমরা বলতে পারি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে ভাষাগত নিদর্শন আমরা পাই, এটি বাংলা সাহিত্যের আদি মধ্য যুগের একটি অন্যতম নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। 2 নম্বর বলতে পারি আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্য গুরুত্ব থেকে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের
আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় পয়েন্ট। আমরা এবারে চলে যাই 3 নম্বরে, কাব্য গুরুত্ব থেকে। যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে রচয়িতা নিয়ে একটি চণ্ডীদাস সমস্যা রয়েছে। একটা চণ্ডীদাস সমস্যা রয়েছে। সমস্যাটা কেমন? যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা নিয়ে অনেক দ্বিমত পোষণ রয়েছে। কেউ বলেছেন শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেছেন বড়ু চণ্ডীদাস, কেউ বলেছেন দ্বিজ চণ্ডীদাস, কেউ বলছেন বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস, কেউ বলেছেন দীন চণ্ডীদাস। যে সমস্যার প্রকৃত সমাধান আজও হয়নি। তবে একথা স্বীকার্য যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কিন্তু বড়ু চণ্ডীদাস। এরপরে আমরা যাচ্ছি কাব্য গুরুত্ব দিক থেকে। যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি একটা আধ্যাত্মিকতাহীন, মানে আধ্যাত্মিক বার্তা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ততটা প্রকাশিত হয়নি। মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এক যে মানবীয় প্রেম লীলা দর্শকদের হৃদয়কে ছুঁতে পারেনি, হৃদয়কে স্পর্শ করতে পারেনি। কেননা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে স্থূল রুচি ও অশ্লীলতা কিন্তু ধরা পড়েছে, অর্থাৎ কামরসের একটা প্রাধান্য পেয়েছে কৃষ্ণ চরিত্রের মধ্য দিয়ে। তাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিন্তু ততটা জনপ্রিয়তা পায়নি। কিন্তু প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে শেষ খণ্ড, অর্থাৎ আমরা শেষ খণ্ড যে রয়েছে রাধা বিরহ, এই রাধা বিরহ খণ্ডের যে রাধার প্রেমের যে মাধুর্য, সেটা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের স্থূলরুচি অশ্লীলতাকে প্রেমের বন্যায় তাকে ধুইয়ে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিন্তু একটা শতদল, অর্থাৎ আমরা বলতে পারি প্রমথনাথ ঋষি বলেছিলেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যেখানে শেষ, বৈষ্ণব পদাবলী কিন্তু সেখানে শুরু। এক কথায় আমরা বলতে পারি আদি মধ্যযুগের একটি অসামান্য নাট্য গীত কাহিনী কাব্য হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে 3টি প্রধান চরিত্র রয়েছে, রাধা, কৃষ্ণ ও বড়াই, এই যে 3টি চরিত্রের একটি উক্তি প্রত্যুক্তিমূলক কাহিনী কাব্য, অর্থাৎ নাট্য গীতি জাতীয় কাব্য হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। অর্থাৎ আমরা বলতে পারি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের পর, অর্থাৎ 1200 থেকে 1350-এর এই যে 150 বছরের পর বাংলা সাহিত্যের যে একটা বিশাল গ্যাপ, সেই গ্যাপের পর যখন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি পেয়েছি, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে মাধুর্য বাংলা সাহিত্যের এতদিনের শূন্যতাকে যেন প্রেমের মাধুর্যে মহিমায় পরিপূর্ণ করে দিয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে আজকে আমরা মেজর বাংলা বিষয়ের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে বিষয়গুলো পেলাম, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কাতা, রচনাকাল, নিদর্শন, কাব্য গুরুত্ব, ভাষাগত গুরুত্ব, সাহিত্য মূল্য, সমস্ত বিষয় কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। এবার এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্নও থাকতে পারে, 6 নম্বরের প্রশ্নও থাকতে পারে,
এবং 12 নম্বরের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে রয়েছে। তবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঙ্খানুপুঙ্খ বিষয় যে আলোচনা করা হলো, তারপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বাকি বন্ধুদেরও সুযোগ করে দেবে। ধন্যবাদ।